Ami is our everything, my everything. কেন? শাড়ি পরলে কি প্রবলেম? ইয়োনার দিকে একবার তাকাতেই চোখ সরিয়ে নিল। ইয়োনাকে প্রপোজ করেছিল, কিন্তু ইয়োনা রিজেক্ট করে দিয়েছিল। সেখান থেকেই দুজনের চোখে চোখ রাখতে পারে না। এ ঘটনা ওরা দুজন ছাড়া কেউ জানে না। ইয়োনা নিজেই ফান করতে করতে কখন যে ইয়োনাকে ভালোবেসে ফেলেছে ও নিজেও জানে না। না, আসলে বাসা থেকে মানবে বলে মনে হয় না। একটা দিনেরই তো ব্যাপার, ম্যানেজ করে নিও। ওকে, ট্রাই করব। ওরা আরো কিছুক্ষণ কলেজে থেকে চলে আসলো। তের অসুস্থতার কথা শুনে জঙ্কুকের ফ্রেন্ডরা পাঠিয়ে দিয়েছে বাসায়। জঙ্কুক তের অসুস্থতার কথা শুনেই বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করলো, কিন্তু কাউকে কিছু বুঝতে দিল না। নিজের মনের মতো করেই কাজ করতে লাগলো। এমন একটা ভাব ধরলো যেন কিছুই আসে যায় না তার। তে আর ইয়োনা বাসায় এসে কিচেনে গিয়ে জিনকে বোঝাতে লাগলো। ইয়োনা আর তে জিনের পাশে দাঁড়িয়ে বলল, ভাবিপু। জিন আর চোখে ওদের দুজনের দিকে তাকালো। ও ভাবিপু গো। কি হয়েছে বলে ফেল। ভাবিপু, ও ভাবিপু, কি লাগবে সেটা বলো। ওরা দুজন চোরের মতো হেসে একসাথে বলে উঠল, শাড়ি। হোয়াট? শাড়ি নিয়ে কি করবি? শাড়ি পরবো। কি পাগল নাকি মাথা খারাপ? প্লিজ ভাবিপু, না করো না প্লিজ। তেল মাখিয়ে লাভ নেই, শাড়ি পরে সামলাতে পারবি না, পরে বাঁধবে কোনো একটা ঝামেলা, হবে না। ভাবিপু, কাল কলেজে অনুষ্ঠান, প্লিজ না করো না। শাড়ি বাদে অন্য কিছু পরো, গাউন আছে তো, লেহেঙ্গা আছে, সেগুলো পরো। ভাবিপু, সবাই শাড়ি পরবে, প্লিজ 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 প্লিজ, না করো না। শাড়ি সামলাতে পারবি না তো, পরে টরে গেলে ব্যথা পাবি, দরকার নেই। জিনকে অনেক বোঝানোর পর রাজি হলো। বিকালে শপিং করতে যাবে। সেই আনন্দে ওদের ফ্রেন্ডদের কাছে ফোন দিয়ে শুনলো ওরাও কি যাবে কিনা। বলল যাবে না। বিকালে ওরা সবাই মিলে শপিং করতে গেল। তে আর ইয়োনা কুশ আর শানকে নিয়ে চলে গেল। জিনকে শাড়ি চুজ করার দায়িত্ব দিয়ে চলে গেল তারা। তোমার বোনদের কাণ্ড দেখেছো? শাড়ি পরবে ওরা, পছন্দ করে নিবে তা না। ওরা জানে আমার বইয়ের চয়েস বেস্ট, নাইলে কি আমার মতো জামাই পেত? অমনি নিজেকে হ্যান্ডসাম বানিয়ে দিলা। আরে আমি সেটা কখন বললাম? বাই দ্য ওয়ে, তাহলে মানছো আমি হ্যান্ডসাম? একদম চুপ করো, আমাকে বেস্টটা চুজ করতে দাও। যদি ওদের পছন্দ না হয় তাহলে সব দোষ আমার হবে। আরএম আর কিছুই বলল না। জিন তার মনের মতো করে শাড়ি দেখতে লাগলো। তে আর ইয়োনা দুটি পাস নিয়ে একটাতে কুষাণ আরেকটাতে শানকে বসিয়ে দিয়ে বেবিদের শপে ঢুকলো ঠেলে ঠুলে। ওদের যে ড্রেস, খেলনা, চকলেট পছন্দ হচ্ছে সেটাই নিয়ে নিচ্ছে। তে আর শান পাশে বসেই মজা পেয়ে খিলখিল করে হেসেই যাচ্ছে, আবার বারবার বলছে, মজা হচ্ছে। ওরা কিনে বেবি শপ থেকে বেরিয়ে একটু পাশে দাঁড়ালো। এদিক ওদিক তাকিয়ে, ইরে ভাইয়া কই গেল? আমি কেমনে জানবো? তুই যেখানে আমিও তো সেখানেই। ফোন দে তো আবার। তুই দে। আরে দে না। উফ, তুই দিলেই তো হয়। ওরা যখন কথা কাটাকাটি করছিল তখন ওদের কেউ ডাকলো। ওরা দুজনেই সামনে তাকিয়ে দেখলো জঙ্কুক আর জঙ্কুকের ফ্রেন্ডরা। আরে, তোমরাও কি এখানে শপিং করতে এসেছো? হ্যাঁ আপু। ওএমজি, এত সব বেবিদের ড্রেস। এই বাবু, তোমাদের নাম কি? কুষাণ আর শান ড্যাব ড্যাব করে ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তে আর ইয়োনার কোলে উঠে গেল। গলা জড়িয়ে ধরে আবার ড্যাব ড্যাব করেই তাকালো। কিউট বাবুরা, তোমরা কি আমাদের ভয় পাচ্ছ? কুশ আর শান তাও কিছুই বলল না। তে, ওদের নাম কি? ওরা দুজনে টুইন, তাই না? হ্যাঁ, কুষাণ আর শান। বাহ, কিউট নাম। তখনই কথা বলতে বলতে সুগা আসলো। ওপর মহল থেকে চাপ দিলেই তো শুধু হবে না, সঠিক ইনফরমেশন লাগবে তো। সুগা কিছু বলতে যাবে তার আগেই তে আর ইয়োনার সাথে কিছু ছেলে মেয়েকে দেখে কপাল কুঁচকে বলল, পরে কথা বলছি। এরা কারা? ভাইয়া তুমি পড়ালেখা করো তো? হঠাৎ এই কথা? ভাইয়া, ওরা তোমার ক্লাসমেট। ওহ, আমি তো কলেজ করি না, তাই জানি না। হাই, আমি মিন ইয়ুঙ্গি, ডাকনাম সুগা। হ্যালো, আমি জিয়ন জংকুক। তোমাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আমাদেরও ভালো লেগেছে। জঙ্কুকের ফ্রেন্ডরা সবাই আয়ুর দিকে আর চোখে তাকালো, কিন্তু কেউই কিছু বলল না। সুগা কিছু বলতেই যাবে তার আগে তার ফোনে আবারও ফোন আসলো। ওফ নো, এই ভাইয়ারা কই? জানি না তো। আমাকে ইমিডিয়েটলি যেতে হবে, ভাইয়াকে ফোন দে। আবার কই যাবা ভাইয়া? তুমি না বললে আজ সবাই একসাথে ঘুরবো? আজ কাজ পড়ে গেছে, অন্য কোনো দিন যাবো, রাগ করিস না সোনা। সত্যি তো? সত্যি।
ভাই বোনের ভালোবাসা দেখে জঙ্কুকের চোখের কোণে পানি এসে জমলো। সব ঠিক থাকলে তার বোনটাও তার সাথেই থাকতো, তার সাথেই এমনভাবে মান অভিমান করতো, দুষ্টুমি করতো। তার একটা সুখী পরিবার থাকতো, কিন্তু কি আর করার, চাইলেও তো সব ইচ্ছা পূরণ হয় না। সুগা তে ইয়োনা কুশ শানকে আরামের কাছে রেখে ওর কাজে চলে গেল। ওরা আরও কিছু শপিং করে ফুচকা আইসক্রিম খেয়ে বাসায় আসলো। তে ইয়োনা আর সিয়ন আজ একই রকম সেজেছে। সিয়নের শাড়িটা আলাদা কিন্তু সাজ একই, নীল শাড়ি, চোখে কাজল, ঠোঁটে নুট কালার লিপস্টিক, কানে ছোট ছোট ইয়াররিং, গলায় লাভ সেটের রকেট, চুলগুলো খোপা করে বেলি ফুল লাগানো। জিন সুন্দর করে অনেকগুলো পিন দিয়ে শাড়িটা ভালো করে পরিয়ে দিয়েছে যাতে খুলে না যায়। ওরা কুচি উঁচু করে হাঁটছে। সুবিন আর ইয়নজুন হলুদ পাঞ্জাবি আর সাদা প্যান্ট পরেছে। ওরা 5 জন গল্প করতে করতে আসছিল। জঙ্কুক গেটের সামনে দাঁড়িয়েছিল। তেকে দেখে থমকে গেল সে। ওর চোখ যেন আর সরছেই না। তে গল্পের মাঝেই জঙ্কুকের দিকে চোখ যেতেই এক পলক তাকিয়ে সাথে সাথে অন্যদিকে তাকালো। জঙ্কুক হলুদ পাঞ্জাবি, কালো প্যান্ট আর ফর্সা হাতে কালো ঘড়িটা চোখে পড়ছে। তেরা ভেতরে চলে গেল, তাও জাঙ্কুক হা করে সেই দিকেই তাকিয়ে আছে। কি রে, তুই ওইদিকে ওইভাবে হা করে তাকিয়ে আছিস কেন? মশা ঢুকবে তো। ইয়োনার কথায় জঙ্কুকের ঘুর কাটলো। জোরে জোরে বার কয়েক শ্বাস নিল। ওই হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছিস কেন? কেসটা কি বলতো? জঙ্কুক রাগে চোখে তাকিয়ে বলল, শাট আপ ইয়ার, তুই আজকাল বেশি পটর পটর করিস। এত পটর পটর করলে কবে যে নিজের পটল তুলবি সে তুই নিজেও বুঝতে পারবি না। কথাটা বলেই ইয়োনোর হাত থেকে কোকের বোতলটা নিয়ে খেতে খেতে চলে গেল ভিতরে জঙ্কুক। ইয়োনো কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল। যখন বুঝতে পারলো জঙ্কুক তাকে বোকা বানিয়ে কোকের বোতলটা নিয়ে চলে গেছে, তখন ও জঙ্কুকের পিছনে ছুটল। তেরা হলরুমের দিকে যাচ্ছিল, তখন কোথা থেকে কাই এসে ওদের সামনে দাঁড়িয়ে বলল, ওহ ওয়াও তে, ইউ আর লুকিং সো বিউটিফুল। তের অস্বস্তি লাগলো। অস্বস্তি নিয়েই বলল, থ্যাঙ্কস ভাইয়া। আরে আমার নাম কাই, কাই বলেই ডেকো, ভাইয়াটাই এখন চলে না। কথাটা বলেই তের হাত ধরলো কাই। তে, তোমার সবকিছু এত কিউট কেন? তে হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। ওদের আর বুঝতে বাকি রইল না কাই একটু গায়ে পড়া ছেলে। জঙ্কুক পেছনে রাগে চোখে তাকিয়ে আছে ওদের দিকেই। এসে কোনো কথা না বলে তের হাত এক ঝাটকায় ছাড়িয়ে নিয়ে তের হাত ধরেই হলরুমে এসে ছেড়ে দিল তেকে। বলল, কাইয়ের আশেপাশেও যেন তোমাকে না দেখি, মাইন্ড ইট। কথাটি বলেই তেকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে গেল জঙ্কুক। পিছনে পিছনে তের ফ্রেন্ডরাও আসলো। ঠিক সময় ভাইয়া এসেছিল, না হলে কি হতো বলতো। আচ্ছা চল গিয়ে বসি। বসার আগে জঙ্কুকের ফ্রেন্ডদের সাথে একটু কথা বলল। জঙ্কুকের ফ্রেন্ডদের সাথে এখন ওরা অনেকটাই ফ্রি হয়ে গেছে। লিসা নীল কালারের পাতলা শাড়ি আর ভারী মেকআপ করেছে। লিসাকে দেখে ভালো ছেলেগুলো চোখ নামিয়ে নিচ্ছে আর বাজে ছেলেগুলো তাকিয়েই আছে। অনেকক্ষণ বসে থাকার কারণে তের মাজায় ব্যথা করছিল, তাই সে অনুষ্ঠান রেখে একটু বাইরে এসে হাঁটাচলা করছিল। বাইরে কেউ নেই বললেই চলে, মাঝে মাঝে 2-1 জন চলাফেরা করছে। তে রেলিং ধরে আকাশের দিকে তাকালো। সূর্য আর মেঘেরা লুকোচুরি খেলছে। তে সেটা মনোযোগ দিয়ে দেখছিল। পাশে শব্দ হতেই সেদিকে তাকিয়েই ভয় পেয়ে গেল। জঙ্কুক কায়ের হাত মুচড়ে ধরে আছে। কাই চোখ মুখ খিচে বলল, জাঙ্কুক, আমার হাতে লাগছে, ছাড়। তোর হাত ঠিক থাকলে তো আর লাগতো না। জঙ্কুক আর কায়ের সম্পর্কটা সাপে নেউলের মতো, কেউ কাউকে সহ্য করতে পারে না। সুযোগ পেলেই দুজন দুজনকে দুঘা লাগিয়ে দেয়। কাই কলেজের মেয়েদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে, সেটা জঙ্কুক সহ্য করতে পারে না। তাই তো এতদিন হসপিটালে ছিল, অসুস্থ হয়ে আবার সুস্থ হয়ে শুরু করেছে। জঙ্কুক হাত ছেড়ে দিয়ে কায়ের নাক বরাবর একটা ঘুষি মারল। কাই পড়ে গিয়ে নাকে হাত দিয়ে দেখলো রক্ত মুছে উঠে দাঁড়িয়ে বলল, তোকে তো আমি পরে দেখে নিব। বলে চলে গেল কাই। জঙ্কুক রেগে থেকে একটা ফাঁকা রুমে নিয়ে এনে বলল, তুমি যেটা পড়তে জানো না সেটা পড়েছো কেন? নিজের শরীর দেখাতে ভালো লাগে তোমার? তোমাকে আমি এতটাও খারাপ ভাবিনি যতটা খারাপ তুমি পদে পদে প্রুফ করছো। তোমার বাবা মা তোমাকে শিক্ষা দিয়ে নেই? তে আর সহ্য করতে পারল না, রেগে বলল, কি যাতা বলছেন আপনি? যা মুখে আসছেন তাই বলে যাচ্ছেন। আমি কিছু বলছি না বলে আপনি পার পেয়ে যাচ্ছেন। আমার মা বাবাকেও ছাড়লেন না। আপনার সাহস কি করে হয় আমার বাবা মাকে নিয়ে কথা বলার? আমার ফ্যামিলিকে নিয়ে বাজে কথা আমি কখনোই টলারেট করব না।
আপনার কোনো অধিকার নেই আমাকে যা নয় তাই বলার। আপনার কোনো রাইট নেই আমার ব্যাপারে কথা বলার। যা ইচ্ছা তাই করবো আপনি। আপনি কোন অধিকারে আমাকে আটকান? আপনার সাথে তো আমি কথাও বলতে চাই না, বা আপনার সাথে কোনো ব্যাপারে আমি কথা বলিও না। তাহলে আপনি কেন আমার ব্যাপারে এত কথা বলেন, এত মাথা ঘামান? আমি মানছি অসাবধানতার কারণে আপনার সাথে ধাক্কা লেগেছে, সেজন্য তো আমি অনেকবার সরিও বলেছি, তাও আপনি সেটা নিয়ে খারাপ বানালেন। যা ইচ্ছা ভাবুন, আমার কিছু যায় আসে না তাতে। কথাগুলো বলে তে চলে গেল। জঙ্কুক রাগের মাথায় কি যাতা বলেছে ও নিজেও জানে না, কিন্তু তের এভাবে কথা বলাতে ও অবাক হয়ে সব শুনছিল। জঙ্কুক জানে তের প্রতিটা কথা ঠিক, ওর কোনো অধিকার নেই তেকে যাতা বলার। তে তো ওর কোনো ব্যাপারে কোনো কিছু বলে না, তাহলে তাহলে ও তেকে নিয়ে এত কথা ভাবে কেন? বারবার চোখ বন্ধ করলে তের মুখটাই ভেসে ওঠে কেন কেন। এই কেনর উত্তরটা নেই কেন। জঙ্কুক রেগে দেয়ালে কয়েকবার ঘুষি মারল, তারপর হনহন করে চলে গেল। তে তখন ক্লাসরুম থেকে হলরুমে গিয়ে ফ্রেন্ডদের সাথে মাথা ব্যথার নাম করে বাসায় চলে আসে। বাসায় যেতেই জিন বলে ওঠে, কি রে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, তুমি টেনশন নিও না, এমনি মাথা ব্যথা করছিল, এত শব্দ তাই চলে আসলাম। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে তোরা, আমি তোদের জন্য গরম গরম দুধ নিয়ে যাচ্ছি। ওরা দুজনেই মুখ কুঁচকে বলে ওঠে, ওটা খেতে ভালো লাগে না, কফি দাও। মারবো টেনে এক চর, ফ্রেশ হয়ে নে, পাটকাঠির মতো শরীর, তারপর আবার খাবে কফি। তে আর ইয়োনা আর কিছুই বলল না, কাঁদো কাঁদো ফেস করে রুমে চলে গেল ফ্রেশ হতে। আসলে তখন তের পেট থেকে শাড়ি সরে গিয়েছিল, আর কাই সেটা দেখে সেদিকেই হাত বাড়ায়। তখনই জঙ্কুক একটা কাজেই ওই দিক দিয়ে যাচ্ছিল। তের পেছনে কাইকে দাঁড়িয়ে থাকতেই দেখে আসতে লাগলো ওদের কাছে। কাছে এসেই বুঝতে পারলো ব্যাপারটা। তখনই কায়ের হাত মুছতে ধরলো জঙ্কুক। তারপরে তো জানেনি, লিসা তেকে দেখে রাগে ফুঁসছে। তে জঙ্কুকের সাথে তেকে সহ্য করতে পারছে না সে। লিসা ওদের দুজনকে একসাথে দেখেছে কিন্তু কিছুই বলতে পারছে না, রাগ পুষে রাখছে সে। হিংসা, রাগ, অহংকার মানুষকে নিঃশেষ করে দেয়, মানুষকে ভুল পথে ধাবিত করে। তখন সে ভালো খারাপের পার্থক্য বুঝতে পারে না, নিজের ক্ষতি করতেও দুবার ভাবে না সে। তে আবার আগের মতোই লাইফ রিড করছে। সকালে উঠে রেডি হয়ে কলেজে যাওয়া, কলেজে মন দিয়ে পড়াশোনা করা, পাশাপাশি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, কলেজ থেকে ফিরে বাসার সবার সাথে দুষ্টুমি করা। জঙ্কুকের ফ্রেন্ডদের সাথেও কথা বলে, কিন্তু জঙ্কুকের সাথে কথা বলে না। সব কিছু নিয়ম মাফিক হলেও শুধু এখন আগের মতো জঙ্কুকের দিকে মাঝে মধ্যে তাকালেও জঙ্কুককে ফুল দমে ইগনোর করে তে। জঙ্কুকেরও খারাপ লাগে সেই দিনের কথাগুলো ভেবে। নিজের মধ্যে অপরাধ বোধ কাজ করছে ওর। তের সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজেছে অনেক, কিন্তু পায়নি। মূলত তেই সুযোগ দেয়নি। সেদিনের পর আর কাইকে কলেজে দেখা যায়নি। লিসা আগের মতোই জঙ্কুকের সাথে স্যাঁচড়ার মতো এঁটে থাকে। আজ তেরা কেউই কলেজে আসেনি। আজ তের বাবা মা চাচা চাচির মৃত্যুবার্ষিকী, তাই ওরা বৃদ্ধাশ্রমে আশ্রমের বাচ্চাদের নিজের হাতে খাওয়াবে। এই দিনটাতে ওরা ওদের যত কাজে থাকুক না কেন সব ফেলে বাবা মার কবরের পাশে থাকার চেষ্টা করে। আর ওরা যে যখন সময় পায় এখানে আসে, কিন্তু এই দিনটাতেই সবাই একসাথে আসে। তে একা কবরের পাশে বসে আছে, ওর নানার কথা মনে পড়ছে, বারবার কান্না করছিল সে। দোস্ত, আজকে তে ইয়োনা ওরা তো কলেজে আসলো না। কলেজের ব্রেক টাইমে বসেছিল ওরা সবাই, তখন ইউনো সবার উদ্দেশ্যে কথাটা বলল, হ্যাঁ ওদের আবার শরীর টরীর খারাপ হলো নাকি? হতেও পারে, দাঁড়া ওদের ফোন নাম্বার নিয়েছিলাম সেদিন, ফোন দিয়ে দেখি। গুড আইডিয়া, লাউড স্পিকারে দে। তোরা কি কোথাও দেখেছিস সিনিয়র জুনিয়রদের নিয়ে এত মাতামাতি করে, এত নাচানাচি করে? জঙ্কুক একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে জুস খেতে খেতে কথাটা বলল। তার কথায় সায় দিয়ে লিসাও বলল, একদম ঠিক বলেছো জঙ্কুক, তোমরা একটু বেশি বেশি করছো ওই মেয়েকে নিয়ে। বুঝলাম না, এত সমস্যা যখন হচ্ছে তাহলে এখানে বসে আছো কেন বলো তো? দুজনে চলে গেলেই পারো, আমরা তো আর তোমাদেরকে ধরে রাখিনি। এই তোরা থাম তো, একদম কথা বলবি না, চুপ যা। রাইট, তোরা চুপ করলে আমিও ফোনটা দিতে পারি। লিসা একটা মুখ ভেঙচি দিয়ে বসে রইল। জঙ্কুকও আর কিছুই বলল না, চুপচাপ ডোন্ট কেয়ার ভাব নিয়ে খেতে লাগলো। ডোন্ট কেয়ার ভাব নিলেও ও জানতে চায় তে কেন আসলো না, কি হয়েছে ওর। এসব প্রশ্নগুলো ওর মাথায় ঘুরছে। ও যতই চায় তেকে নিয়ে না ভাবতে, ততই বেশি তের কথা ওর মনে পড়ে। ইয়োনাকে 3 থেকে 4 বার ফোন দিল, কিন্তু ইয়োনা ফোন ধরলো না। ইয়োনার ফোনটা সাইলেন্ট করা। ফোন ধরে না তো।
কার কাছে ফোন দিয়েছিলি? কেউ না। আচ্ছা তাহলে এবার তের কাছে দে। যদি না ধরে, আমি তেকে কখনো ফোন দেই নাই। আচ্ছা দিয়ে দেখ কি হয়। ইউনো তের ফোনে ফোন দিল। তে তখন শান্ত হয়ে চোখের পানি ফেলছে। ফোনের শব্দে ওর ধ্যান ভাঙলো। নাম্বারের দিকে তাকিয়ে থাকতে থাকতেই ফোনটা কেটে গেল। দ্বিতীয়বার ফোন আসতেই ফোন রিসিভ করলো। ওপাশ থেকে কিছু বলার আগেই তে ভাঙা ভাঙা গলায় হ্যালো বলল। ফোনের ওপাশে থাকা সবাই অবাক হলো। কি হলো আবার এই মেয়েটার, এভাবে কাঁদছে কেন? লিসা বিড়বিড় করে বলল, ফোন যত সব।